শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। যে কোনো সময় ভোটে প্রস্তুত বিএনপি, মনোনয়ন প্রত্যাশীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ। বিগত আমলের দুঃসহ স্মৃতি কাটাতেই অবাধ নির্বাচন দাবি রিজভির। রাজধানীতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 2 জন গ্রেফতার। ছিনতাই হওয়া ইতালিয়ান নাগরিকের পাসপোর্ট, ফোন সহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার। দিনের বয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দেশ বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ। গতকালের ড্রোন দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। সবসময় আল্লাহ বিল্লাহ করবো, তসবিহ পড়বো, মহান আল্লাহরে ডাকবো, রসুলদের স্মরণ করবো। প্রত্যেকটি মানুষ দিনওয়ালা বনতে পারে। শিশু খাদ্যের বাজারে আমদানি সিন্ডিকেটের দাপট। চড়া দামের প্রভাবে ব্যবসায় মন্দা। সংসারের খরচ কাটছাঁট করছেন অনেকে। বিকল্প চিন্তা করা সংসার আর কিছু নেই। 3 বেলা দুধের জায়গায় 1 বেলা খাওয়ানোর চেষ্টা করছি। 5 জন দুধ একটা কিনছে, আরেকটা জিনিস কিনতে হবে, কিন্তু এখন মনে করেন আপনার নাই, মানে টাকা হচ্ছে না। অভিবাসী বিরোধী বিলকে কেন্দ্র করে জার্মানিতে তীব্র অসন্তোষ। বার্লিনের রাস্তায় লাখো মানুষের প্রতিবাদ সমাবেশ। বিপিএল এর প্লে অফ পর্বে কিছুক্ষণের পর এলিমিনেটরে খুলনার বিপক্ষে লড়বে রংপুর। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের প্রতিপক্ষ চিটাগাং কিংস। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানা ধরনের সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং। তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আর নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকেই যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। বিস্তারিত জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। কিন্তু কবে সেই নির্বাচন? দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা, যাতে করে জনগণের সরকারের কাছে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার সসম্মানে বিদায় নিতে পারে। বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্টগুলো ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দিবেন, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। সতর্ক বিএনপি। নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা, আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি। সময় ক্ষেপণের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না, দেখা উচিত নয়। এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, সেটাও কিন্তু ভালো মেসেজ নয়। প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য, এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত। এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে হচ্ছে, তাকেও আমরা গ্রহণ করা উচিত। ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য 2/3 আসন জয়ের। আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে, নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে
সংসদে 2/3 মেজরিটি লাগবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না দিয়ে বন্দুক ব্যবহার করেছে। ভোট নিয়ে জনগণের দুঃসহ স্মৃতি যেন দূর হয়, সেজন্য অবাধ নির্বাচনের দাবি বিএনপির। এ কথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়েই শ্রদ্ধা জানান রিজভী আহমেদ। সংস্কার এটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে রিজভী বলেছেন, বিএনপি সংস্কারের বিরোধী নয়, তবে সংস্কারের নামে নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষা করা চলবে না। সরকারকে দায়িত্বশীল করতেই বিএনপি সমালোচনা করে উল্লেখ করে রিজভী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, দাম কমছে না নিত্যপণ্যের। পুলিশের শটগান ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বিএনপির এই নেতা। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শটগান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে, সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। রাজধানীতে হাত পা বেঁধে 5 জন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় 8ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে। পরে মরদেহ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। এই ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরও 3 জনকে ধরতে অভিযান অব্যাহত আছে। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিশোরীকে ফাঁদে ফেলে 16 জানুয়ারি দুপুরে মহাখালীর বাসায় নিয়ে যায় তারা। 5 জন মিলে সেখানে ধর্ষণের পর বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে হাতিরঝিলে ফেলে দেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে 19 জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি, পরে 27 তারিখে মামলা করেন বাবা। পুলিশ তদন্ত নামে কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে 30 জানুয়ারি স্ক্রিনে যে 2 জনকে দেখতে পাচ্ছেন, রবিন ও রাব্বি মৃধা, তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 5 জন মিলে তারা মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে, ভিকটিমকে, এবং তাকে হচ্ছে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে, আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা হচ্ছে এখানে তাকে হচ্ছে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে হচ্ছে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। রাজধানীর তুরাগে ইতালিয়ান নাগরিকের খোয়া যাওয়া পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইকারী দলের একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ভ্রমণের কাজে বাংলাদেশে আসেন ইতালির নাগরিক তানিয়া নূর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইন্টারনেট সংযোগ না পেয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ভাড়া করেন। নির্ধারিত গন্তব্যে না গিয়ে মোটরসাইকেল চালক ইতালির নাগরিকের পাসপোর্ট, টাকা, ফোন সহ গুরুত্বপূর্ণ নথি ছিনতাই করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশের সহায়তা চান তিনি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক। I didn't have any internet. The internet in the Wi-Fi in the airport does not work. I tried both the three Wi-Fi that are there. None of them works. I went outside and I found this guy near the other taxis. So I thought it was a registered one. I had no idea that this guy actually had nothing to do with them. That this is the best police work I have ever seen in my life. I have traveled a lot in my life. আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে, এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে যাচ্ছি না, সেগুলোর মাধ্যমে প্রথমে আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। নিখোঁজের 1 সপ্তাহ পর ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলের ক্ষেতে পুঁতে রাখা এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির দেখানো স্থান থেকেই পরে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, একটি ভ্যান গাড়ি ছিনতাইকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। চেচুয়া নরকোনা গ্রামের মানুষের জন্য সকালটা বিভীষিকাময়। দিনের শুরুতেই উদ্ধার হয়েছে মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ। আমার বাগনা, আমার গুরু, আমার আইতো না রে।
ভ্যান চালাবার ইয়া খোঁজ পাওয়া যায় না, এটা কই কি হয়েছে এটা জানি না। আমরা সকালে মানুষ এমনি জোরে জোরে করে আইতেছে, পরে আইয়া দেখলাম, দেখার পরে দেখি পুলিশে খুঁজা না যাই গেল। স্বজনরা জানায় গত ২৭ জানুয়ারি নিখোঁজ হয় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মির্জাকান্দা গ্রামের ১২ বছর বয়সী ছেলে রিফাত। থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। ১ সপ্তাহ পর সন্ধান মেলে মরদেহের। সরকারের বিচার চাই, আর বাবা আমার গভর্নমেন্ট কেস করে দিবা। সাই আমাকে ফোন নিয়ে খাওয়াইছে ছেলেটারে, সাইয়া খাওয়াইয়া ডাগর করছে, গাড়িটা দিছে, গাড়িটা লই আইছে, মেরা পাইছে। ওর মায়ের নমাজ বইয়া দোয়া করে যেন দোয়াটা করছে, ওখানে ওর মায়ের না অজগবি খালি বুকের মধ্যে দাব দাব করতে। আমার মায়ের বুক কালি করছে, তার বুক কালি হইয়া যা গো। তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে মিরাজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির পাশ থেকেই উদ্ধার হয় রিফাতের মরদেহ। রিফাতের পরিবার জানিয়েছে, পরিবারের হাল ধরতে এই বয়সে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চালাতে হয় তাকে। সেই ভ্যান ছিনিয়ে নিতেই গলা কেটে হত্যা করা হয় শিশুটিকে। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে আমরা এই গত রাত্রে এই যে মূল হোতা মিরাজকে আমরা গ্রেফতার করি। তাকে হত্যা করে ভ্যান গাড়ি বিক্রি করে মূলত টাকা উপার্জনের জন্য আর কি, এলো মূল কারণ। ৩ বোন ২ ভাইয়ের সংসারে রিফাত সবার ছোট। বাবা একাধিক বিয়ে করায় মাকে হাত পেতে চলতে হয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়েই শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত বন্দেগীতে তারা সময় কাটাচ্ছেন। চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আজকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি। দ্বিতীয় ধাপের এই ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হবে। এরপরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন, প্রথম ধাপের মতো একই রকম নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং গতকালের ড্রোন দুর্ঘটনার কারণ তারা খতিয়ে দেখছে। এখন থেকে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি। ইজতেমাকে উসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ঈমান ওয়ালা হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। দিনকে হাসিল করার জন্য, দিন শিখার জন্য, দিনের মেহনত শিখার জন্য নিজে শিখবো, অন্যকে শিখাবো। নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বে প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। ইজতেমা মাঠের 2 কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয়, সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না। টঙ্গীর তুরাগ তীরে সহকর্মী আশিক মাহমুদ আছেন, অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য। আশিক, যেহেতু জোহর নামাজের সময়, ইজতেমায় এই নামাজের পরে আর কি আনুষ্ঠানিকতা আছে একটু জানাবেন। বৃষ্টি, আমি এই মুহূর্তে একদম যে তুরাগ তীরের যে টঙ্গী ইজতেমার প্রধান ময়দান অর্থাৎ সেই ময়দানে রয়েছে এবং ময়দানের আমরা দেখছি মুসল্লিরা সকাল থেকেই, যেহেতু আনুষ্ঠানিক কোনো বয়ান হয়নি, প্রতিটি খিত্তায় খিত্তায় মুসল্লিদের যারা মুরব্বী রয়েছে তারা আলাদা আলাদাভাবে বয়ান করেছে এবং মুসল্লিরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন তেলাওয়াত, তসবিহ পড়া, জিকির করা এবং এর পাশাপাশি নফল ইবাদত, নফল যে নামাজ, সেই ইবাদত পালন করার মধ্য দিয়ে তাদের ইবাদত বন্দিগি এবং আল্লাহকে রাজি খুশি করানোর যে চেষ্টা সেটি তারা অব্যাহত রেখেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জোহরের আজান হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে জোহরের নামাজ হবে। সেই নামাজের আনুষ্ঠানিকতা নিয়ে সবাই ব্যস্ত, সবাই গোসল ওযু শেষ করে নামাজের প্রস্তুতি নিচ্ছেন, কেউ সুন্নাত পড়ছেন এবং এরপরে খাবারের বিরতি রয়েছে। দুপুরের খাবারের বিরতির পরে আমরা যতটুকু জেনেছি যে আনুষ্ঠানিক যে বয়ান সেটি শুরু হবে এবং সেই বয়ানে নিশ্চয়ই তাবলিগে জামাতের যারা মুরব্বী রয়েছে সেই মুরব্বীরা দ্বীনি ইসলামের পক্ষে নিশ্চয়ই বয়ান করবেন। সেই বয়ান যারা মুসল্লিরা যারা রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, তারা সেই বয়ান শুনবেন এবং আল্লাহকে রাজি খুশি করানোর যে চেষ্টা সেটি, সেই দিনের দাওয়াত নিয়ে তারা এখান থেকে যাবেন, সেই কথাই কিন্তু আমাদেরকে বারবারই তারা বলছেন। এবং একটু জানাতে চাই, গত পর্বে অর্থাৎ জুবায়েরপন্থীদের প্রথম পর্বে কিন্তু 41টি জেলা থেকে মুসল্লিরা অংশ নিয়েছিল, আর এই পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে 22টি জেলা থেকে মুসল্লিরা এসেছেন। তারা আসলে এসে এই পুরো মাঠেই কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আসছে এবং ধারণা করা
করা হচ্ছে আগামীকাল এবং পরশু দুই দিনই বিভিন্ন জেলা থেকে কিন্তু এই মুসল্লিরা আসবেন এবং আখেরি মোনাজাত পর্যন্ত তারা আসবেন এবং আগামী পরশু দিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। কিছুক্ষণ আগে পুলিশের কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার জন্য প্রথম পর্বের মতোই এই পর্বেও নিরাপত্তা জোরদার করা হয়েছে, সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো সার্বিক পরিস্থিতি সব মিলিয়ে ভালো এবং জোহরের পরে ধারণা করছি যে আনুষ্ঠানিক যে বয়ান সেটি নিশ্চয়ই শুরু হবে। বৃষ্টি, ধন্যবাদ আশিক। আগামী ডিসেম্বর অথবা 2026-এর জুন মাসে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহী আঞ্চলিক অফিসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশন তার দায়িত্ব পালনে প্রস্তুত। দীর্ঘদিন ভোট প্রদানে অতৃপ্ত থাকার ফলে মানুষ এখন ভোট উৎসবের জন্য মুখে আছে। নির্বাচন কমিশনকে তার স্বচ্ছতা প্রমাণের সময় এসেছে। বিগত নির্বাচনগুলো নিয়ে তদন্ত চলছে, কারসাজিতে কারো সম্পৃক্ততার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পরে আগামী ডিসেম্বর, আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয় তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। কিছু সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যেই নির্বাচন চায় দলটি। সকালে নির্বাচন কমিশন ভবনে সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন দলটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধ জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে চায় তারা বলে জানান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বলেছেন, যারা 71 ও 24-এর চেতনাকে ধারণ করবে, আরেকটি জুলাইয়ের তৈরি হবে না, এমন দলের সাথেই তারা জোট করবে। বিডিপি নির্বাচন সংস্কার দুটোই চায় জানিয়ে বললেন, মূল সংস্কারগুলো করবে নির্বাচিত সরকার। নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই কাজ শুরু করবে দল। পূর্ণ সংস্কার কখনো সম্ভব না, পূর্ণ সংস্কার রাজনৈতিক দলেই করবে, কিন্তু বেসিক যে সংস্কারগুলো চলমান সেইগুলোর একটা বাস্তব প্রতিফলন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সেটা সর্বোচ্চ 1 বছর থেকে 1.5 বছর, তার চেয়ে বেশি হওয়া মনে দেশের জন্য মঙ্গলজনক হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্টিনো ফিরি। সকালে ঢাকা সেনানিবাসী সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান এবং সেনাপ্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণের পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং তার এই 5 দিনের সফরে আপনি আমি প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি সেই বাতাস কতটা বিষাক্ত তা ভাবতে পারেন। গবেষণা প্রতিষ্ঠান IQAir এর গতকালের তথ্য বলছে বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা। আর ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CREA এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে, এই দূষণ রোধ করা গেলে দেশে বছরে 81,000 অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো সম্ভব। রিপোর্টে উঠে এসেছে, দূষণ কমবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুসের ব্যাধি, নিউমোনিয়ার মতো অনেক রোগে অকাল মৃত্যু। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন প্রতিদিন, সে বাতাসে বিষ কণার পরিমাণ কি আন্দাজ করতে পারেন? একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেয়ার আশায় অনেকের অসহায়ত্ব যখন চোখে পড়ে, তখন হয়তো বোঝা যায় কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি আমরা। 2023 সালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান CREA এর তথ্য অনুযায়ী এদেশে বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যু হচ্ছে বছরে 1,02,456 জনের। সংখ্যাটা যখন এত ভয়াবহ, তখন আরও কিছু নির্দিষ্ট তথ্যপাত্যে আলোকপাত করা যাক। বর্তমান বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা যায় 1 লাখের বেশি মানুষ। বাংলাদেশের বায়ু দূষণের জাতীয় নীতিমালা সকলে মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বছরে 80,000-এ। তবে আদর্শ নীতিমালা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2021 সালের নীতিমালা মেনে চললে এই সংখ্যা নেমে আসবে 20,000-এ। তথ্য বিশ্লেষণেই দূষণের চিত্র স্পষ্ট, যেখানে বায়ু দূষণ সঠিকভাবে রোধ করা গেলে শুধু 1 বছরেই 81,000 মানুষের মৃত্যু কমানো সম্ভব। WHO মানমাত্রা যেটা 2021-22-এ অ্যাডপ্ট করা হয়েছে 5 মাইক্রোগ্রামে, সেটাতে আসি তাহলে আমরা মোটামুটিভাবে অনেকটা অংশ কমে 80 ভাগ কমিয়ে এনে মৃত্যু হারা, তাতেও আমাদের আরও 20 ভাগ ক্যাজুয়ালিটি অর্থাৎ মর্টালিটি মৃত্যুর সম্ভাবনা থাকবে। ফিনল্যান্ড ভিত্তিক CRE এর বায়ু দূষণে বাংলাদেশের জনস্বাস্থ্যে প্রভাবের এই গবেষণায় বলা হয়, প্রতি বছর হৃদরোগে 29,920 জন, মস্তিষ্কে রক্তক্ষরণে 23,075 জন, দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধিতে 20,976 জন, নিউমোনিয়ায় 9,720 জন এবং ফুসফুস ক্যান্সারে 3,063 জনের মৃত্যু কমানো যাবে দূষণ প্রতিরোধ করে। শিশুদের মৃত্যুর হার সেক্ষেত্রে এই বায়ু দূষণ অনেকাংশে দায়ী। এই বায়ু দূষণ যে শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যাচ্ছে তা না, গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো বড় শহরগুলোর সাথে সাথে গ্রাম অঞ্চলেও অনেক ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে। বায়ু দূষণজনিত কারণে শ্বাসকষ্টে বছরে হাসপাতালে যেতে হয় 6,69,000 মানুষকে। চিকিৎসকরাও বলছেন বায়ু দূষণের রোগ প্রবণতায় এসেছে পরিবর্তন। এবং এই যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগটা, এটা শুধুমাত্র যে সিজন চেঞ্জ তা না, যারা একটু ইমিউন কম্প্রোমাইজ বা দেখা যাচ্ছে ছোট বয়সের বাচ্চা যারা হচ্ছে গিয়ে অল্প ওজনে হয়েছে, প্রিম্যাচিউর বেবি যারা হয়, তারা কিন্তু ছোটবেলা থেকে ইমিউন কম্প্রোমাইজড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি পড়ে। গবেষণার তথ্য বলছে বায়ু দূষণে বছরে প্রিম্যাচিউর শিশুর জন্ম হচ্ছে 9,485টি, আর 6,96,389টি শিশু জন্ম হয় কম ওজন নিয়ে। নির্মাণ কাজ, রাস্তা খোঁড়াখুড়ি, অপরিকল্পিত শিল্প স্থাপন, ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া, বর্জ্য পোড়ানো, সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে। শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয়ু কমছে তা নয়, এই খারাপ বাতাসের কারণে বছরে 26,30,00,000 কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশিদের। যেই কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে, হাই হেভি মেটাল পাওয়া যাচ্ছে, সেটা শুধুমাত্র আমার শ্বাসকষ্টের প্রদাহের কারণ হচ্ছে তা না, এটা কার্সিনোজেনিক, এটা লাংসের ক্যান্সারও তৈরি করতে পারে। এগুলি থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমার মাস্কটা ব্যবহার করতে হবে। সম্প্রতি প্রকাশিত এই গবেষণা স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে বায়ু দূষণ নিয়ে। পরিবেশ রক্ষায় করণীয় নির্দেশনা মোতাবেক চললেও থাকছে মৃত্যু ঝুঁকি। এখনই সময় অতীতের ভুল শুধরানোর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। পূজা অর্চনার মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতীকে বরণ করা হয়েছে। দেশের সবচেয়ে বড় নজরকাড়া আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। হলের মাঠে 70টি মণ্ডপ সাজানো হয়েছে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের 5টি হলেও পূজার আয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকেশ্বরী, রমনা কালী মন্দির সহ রাজধানীর সব মন্দিরেই অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। সকাল 10:27 এই তিথি শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। শিশু খাদ্যের লাগামহীন দাম বাড়ায় দিশেহারা ক্রেতারা। তাদের অভিযোগ, গেল 1 বছরে শিশু খাদ্যের দাম বেড়েছে কয়েক দফা। এতে সীমিত আয়ের অনেক অভিভাবক প্রয়োজনীয় খাবার কিনতে পারছেন না। বিক্রেতারা জানান, বিদেশি শিশু খাদ্য ও গুঁড়া দুধের দাম সবচেয়ে বেশি বেড়েছে। ক্যাবের দাবি, আমদানি পর্যায়ে সিন্ডিকেট তৈরি হয়েছে। ভাত খাওয়ানো হচ্ছে, অন্য বিকল্প চিন্তা করা সমস্যা আর কিছু নেই। 3 বেলা দুধের জায়গায় 1 বেলা খাওয়ানোর চেষ্টা করতেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তালিকায় যুক্ত হয়েছে শিশু খাদ্য। বছরের ব্যবধানে গুঁড়ো দুধ সহ শিশু খাদ্যের গড় দাম বেড়েছে কয়েক দফা। এতে নাকাল সীমিত আয়ের মানুষ। ভোক্তারা বলছেন, যেভাবে শিশু খাদ্যের দাম বাড়ছে তাতে সংসারের বাজেট কাটছাট করতে হচ্ছে। আপনার বাজারে আসছে 1000 টাকা নিয়ে, আপনার দেখা যায় বাচ্চার জন্য দুধ একটা কিনছে, আরেকটা জিনিস কিনতে হবে, কিন্তু এখন মনে করেন আপনার ইয়া নাই, মানে টাকা হচ্ছে না। এগুলো যেমন আগে আসলে 2200 টাকা, এখন 3500 টাকা, যার কারণে এই জন্য মানুষ বড় না কিনে এখন ছোট কিনতেছে। তো আইর লগে তো সমাধান করতে পারতেছি না শিশুদের খাবারটা।
এক বছরের ব্যবধানে বিদেশি শিশু খাদ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ, আর গুঁড়া দুধের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা। দাম বাড়ানোর প্রভাবে কমেছে বেচাকেনা। দোকানীদের অভিযোগ, কোম্পানি পর্যায় থেকে কমেছে যোগান। ফিড ইস্যুটা আপনার অনেক বাড়ছে। আগে যে ফিড ছিল 2400 টাকা, এখন হয়ে গেছে প্রায় 3000 টাকা। আমার ডিপ্লোমাতে প্রায় পার কেজিতে 35-40 টাকা বাড়ছে। মার্স কোম্পানি 40-50 টাকা কইছে ভাড়া আসবে। সেল কিন্তু বিদেশিগুলো সেলটা কিছুটা কম, বিদেশিটা সরবরাহ কম থাকাতে বিদেশিটা সেলটা কম। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের অভিযোগ, ডলার সংকট এবং এলসি জটিলতার অজুহাতে আমদানিকারকরা দাম বাড়াচ্ছেন। সংগঠনটির পর্যবেক্ষণ বলছেন, আমদানিকারকের সংখ্যা বাড়াতে হবে যাতে ব্যবসার সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। আমাদের ব্যবসায়ীরা তো ধরুন অজুহাত দেওয়ার সময় ওই ডলারের ক্রাইসিস, এলসির ক্রাইসিস এগুলো তুলে কিন্তু অজুহাত পাইলে সামনে নিয়ে এসে দাম বাড়ানো একটা হাতিয়ার হিসাবে নিয়ে নেয়। তো এই জন্য আমরা একটুখানি বলছিলাম যে আসলে আমদানিটা এটাকে ওপেন করে দেওয়া। শিশু খাদ্যের দাম বৃদ্ধি দীর্ঘমেয়াদে শিশুদের পুষ্টি ঘাটতি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। ট্রাফিক সহায়ক হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে। বিচারের দাবিতে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে শিক্ষার্থীরা অবস্থান করেছে। তাদের অভিযোগ, সোমবার সকালে উল্টো পথে রিকশা যেতে বাধা দেয় কথা কাটাকাটি হয়, পরে ট্রাফিক সহায়ককে তুলে নিয়ে মারধর করা হয় বলে তারা অভিযোগ করছেন। পুলিশ এসে এই ঘটনার আপোষ মীমাংসা করতে চাইলেই শিক্ষার্থীরা আপত্তি জানান। অভিযুক্ত কর্মকর্তার বিচারের দাবি তাদের এবং পুলিশ ওই কর্মকর্তাকে থানায় নিয়ে গেলে শিক্ষার্থীরা সেখানে গিয়ে অবস্থান নেয়। উনি নেমে আমাকে মনে করেন যে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর কি হবে আমি বললাম যে এটা কি ধরনের আচরণ করছেন আপনি, যে আমি কে তুই তাকে কেন বলছেন? আমাদের এখানে একটা সরকারি নিয়োগ নিয়ে তো এখানে আসছে। দুজন জনস্বাস্থ্যের লোক কর্মচারী রিক্সা নিয়ে ভিতরে প্রবেশ করতে চাইছিল, কিন্তু আমরা বলি এখানে রিক্সা যাওয়া সম্পূর্ণ নিষেধ, কিন্তু তারা মানে নাই, তারা রিক্সা নিয়ে চলে যাবে। কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি সংক্রান্ত বিলকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে জার্মানিতে। বিলের বিরোধিতায় রোববার রাজধানী বার্লিনে বিক্ষোভে অংশ নেয় প্রায় 1,60,000 মানুষ। গত শুক্রবার জার্মান পার্লামেন্টে অভিবাসী বিরোধী প্রস্তাবটি উত্থাপন করেছিল দেশটির অন্যতম বড় দল CDU। এই বিল পাশে কট্টর ডানপন্থী AfD'র সহায়তাও তারা নেয়। অভিবাসী বিরোধী হিসেবেই তারা পরিচিত, তবে যথেষ্ট সমর্থনের অভাবে বিলটি পাশে ব্যর্থ হয়। CDUর নিজ দলের অনেকেই বিরোধিতা করে এই বিলের প্রতিবাদে। গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ চলছে দেশটিতে, যা রোববার ব্যাপক আকার নেয়। AfD'র সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততার বিরোধিতা জানায় বিক্ষোভকারীরা। হেরোইনের চেয়েও 50 গুণ ক্ষতিকর, মরফিনের চেয়ে 100 গুণ বেশি মরণঘাতী, মাত্র 2 মিলিগ্রাম ডোজই কেড়ে নিতে পারে প্রাণ। এমনই এক ভয়ঙ্কর মাদকের নাম ফেন্টানিল, যা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। বছরের পর বছর লাখ লাখ প্রাণহানির পরও এই ফেন্টানিলের বিস্তার থামানো যাচ্ছে না। মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের পেছনে এই মাদক পাচারকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র, যার জেরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেন্টানিল। ফেন্টানিল তীব্র ব্যথানাশক হিসেবে যার পরিচিতি। আফিম জাতীয় এই রাসায়নিকের উৎপত্তি পপি গাছ থেকে। এই ব্যথানাশকই যে এক সময় পরিণত হবে ইতিহাসের অন্যতম প্রাণনাশকে, 90-এর দশকে তা হয়তো কল্পনাতীত ছিল। এক ধরনের শক্তিশালী সিনথেটিক জাতীয় মাদক ফেন্টানিল, ল্যাবের সাহায্য ছাড়া যা তৈরি করা অসম্ভব। হতাশা কিংবা অবসাদ দূর করতে ফেন্টানিলের মতো ব্যথানাশকের প্রতি আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। চায়না টাউন, চায়না গার্ল, অ্যাপাচি কিংবা জ্যাকপট নামেও বাজারে পরিচিত রয়েছে ফেন্টানিলের। মেলে, ট্যাবলেট, লিকুইড কিংবা পাউডার সহ অন্য নানা আকারে। সাধারণত ইনজেকশন কিংবা নাক দিয়ে গ্রহণ করা হয় এই মাদক, যা সেবনে শ্বাসতন্ত্রের জটিলতা, হঠাৎ করেই কোমায় চলে যাওয়া, এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। বলা হয়ে থাকে মাত্র 2 মিলিগ্রাম পরিমাণ ফেন্টানিলই প্রাণ কাটতে সক্ষম। ফেন্টানিলের ওভারডোজে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রাণ হারান 150 জন।
মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সিএফআর এর তথ্যানুযায়ী 2000 সাল থেকে এ যাবৎ ফেন্টানিলের ওভারডোজে প্রাণ হারিয়েছেন 10 লাখেরও বেশি মার্কিনী। ধারণার চেয়েও শক্তিশালী এই মাদকের কারণে 2022 সাল থেকেই প্রতি বছরই লাখের বেশি মৃত্যু গুনছে দেশটি। বলা হয়ে থাকে অবৈধভাবে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ফেন্টানিল তৈরি হয় চীনে, আর যুক্তরাষ্ট্রে এই মাদক ঢোকে মেক্সিকো থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ মেক্সিকান ড্রাগ কার্টেলরাই এখন কানাডায় পরিচালনা করছে ফেন্টানিল ল্যাব। গেল অর্থবছরে সীমান্ত থেকে 9500 কেজিরও বেশি ফেন্টানিল জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ, যা পাচার হওয়া ফেন্টানিলের খুবই ছোট অংশ। ফেন্টানিলের মতো মাদক প্রবেশ ঠেকাতে মেক্সিকো কানাডার মতো দেশের উপর চাপ বাড়াতেই ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্ত। অনিক রহমান, যমুনা নিউজ।